প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের আজকে পড়াবো বাংলা প্রথম পত্র কবিতা সেই দিন এই মাঠ। দেখো, সেই দিন এই মাঠ কবিতাটি লিখেছেন। আগে একটু তোমাদেরকে কবি পরিচিতিটা জানাচ্ছি, কবিতাটা মনোযোগ দিয়ে শোনো, ওখান থেকে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন আসবে। সেই দিন এই মাঠ কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। জীবনানন্দ দাশ বরিশাল বজ্রমোহন স্কুল, বজ্রমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবনচেতনার কবি হিসেবে পরিচিত। বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। এদেশের গাছপালা, লতা, গুল্ম, ফুল, পাখি তাঁর আজন্ম প্রিয়। তাঁর রচিত গ্রন্থ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা, কালো বেলা, মাল্যবান, সুতীর্থ ইত্যাদি। দেখো, এখানে কিন্তু সবগুলো একসাথে দিয়েছি, কিছু এখানে সবগুলোই কাব্য, বাংলার একটা কবিতা আছে, উপন্যাস আছে, যেটা উপন্যাসটার নাম কি মাল্যবান, যেটা এখানে আলাদা করে দেয়নি, একসাথে দিয়েছে। খেয়াল রাখবে, যদি পরীক্ষাতে আসে জীবনানন্দ দাশের একটা উপন্যাসের নাম লিখো, তখন লিখতে হবে তোমাদের মাল্যবানটা উপন্যাস। মাল্যবান 1954 সালের 14 অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে কবি পরিচিতি জীবনানন্দ দাশ। এবার দেখো কবিতাটার মূল বিষয়টা কি, তারপরে আমি তোমাদেরকে কবিতাটা পড়াবো। এরপরে মূল বিষয়টা হচ্ছে কবিতা, পৃথিবী যে ধ্বংস, যে মানুষ পৃথিবী থেকে চলে যায়, কেউ চিরদিন এখানে থাকতে পারে না, কিন্তু একজন যাওয়ার জন্য বা একজন মানুষ পৃথিবী থেকে চলে তার জন্য কিন্তু সব কিছু স্তব্ধ হয়ে থাকে না, প্রকৃতির নিয়মেই চলে। হ্যাঁ, মানুষের মৃত্যু নির্ধারিত, কিন্তু সেটা কেউ বাধা দিতে পারে না, কিন্তু প্রকৃতির নিয়মে চলে। একজন, যেমন দেখো, একটা সংসার পরিবার থেকে একজন চলে গেল, তার চলে যাওয়া আমাদেরকে কিছুদিনের জন্য আমরা বেদনা কাতর হই, কিন্তু ধীরে ধীরে আমরা আমাদের বেদনাটা ভুলে যাই, প্রকৃতির সাথে প্রকৃতি একজনের জন্য সেটা থাকে না, প্রকৃতির নিয়মেই চলতে থাকে। কবি সে কথাটা এখানে বারবার উল্লেখ করেছেন, একজনের জন্য কিছু থেমে থাকে না, প্রকৃতি নিয়মে চলে। যেমন অনেক সভ্যতা গড়ে উঠেছে, কিন্তু সবগুলোই কালের গর্ভে বিলীন হয়েছে, ধ্বংস হয়ে গেছে, যেমন এশিরীয় ব্যাবিলনীয় সভ্যতা। কবিতাটা একটু পড়ি, দেখো। তারপর সেই দিন এ মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে দেখিন সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে। দেখো, কবিতাটার লাইন কতটা চরণ আছে সেটা পরীক্ষাতে আসবে, যে সেই দিন এমাট কবিতা কতটি চরণ আছে এগুলো খেয়াল করবে, 14টা চরণ। এবং দেখো, এরপর আমি কি বলি, প্রশ্ন আসবে এভাবে, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে কে স্বপ্ন দেখবে? হ্যাঁ, নদী নক্ষত্রের তলে স্বপ্ন দেবে, কি দেখবে? স্বপ্ন দেবে। একটা জায়গায় অনেকভাবে প্রশ্ন আসে একটা লাইনের উপরে। যেমন দেখো,
মানুষের মৃত্যু আছে, কিসের মৃত্যু নেই? সৌন্দর্যের। মানুষের মৃত্যু আছে, কিসের মৃত্যু নেই? সৌন্দর্যের। জগতে সৌন্দর্যের কোনো মৃত্যু নেই, সৌন্দর্য মৃত্যু হয় না। এরপরে দেখো, আমি প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করি। জীবন্ত দাশের কবিতার মৌলিক প্রেরণাটা কি? পরীক্ষাতে জ্ঞানমূলক হতে পারে, বহু নির্বাচনীয় হতে পারে। যে জীবন্ত দাশের মৌলিক প্রেরণাটা কি? তোমরা বলবে প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। সেই দিন এমার্ট কবিতায় কতটি সভ্যতার কথা উল্লেখ রয়েছে? কয়টা সভ্যতার কথা উল্লেখ আছে? 2টি লিখবে। সেই সভ্যতাগুলো কী হয়েছে? সভ্যতা কী হয়েছে? ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ ছাড়া সেখানে আর কিছুই নেই। আচ্ছা, লক্ষ্মী বেচা কার তরে গান গাইবে? লক্ষ্মীটির তরে। এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের। সভ্যতা একদিকে ধ্বংস হয়ে যায়, আরেকদিকে কী হয়? বিনির্মাণ হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে দেখো, লক্ষ্মী বেচার কণ্ঠে কী ধ্বনিত হয়? তোমরা পাঠ পরিচিতিরও পড়বে ভালো করে, তাহলে বুঝতে পারবে। কবি পরিচিতি পড়বে এবং শব্দার্থগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। যখন প্রশ্ন লক্ষ্মী পেঁচার কণ্ঠে কী ধ্বনিত হয়? মঙ্গল বার্তা। এরপরে দেখো কীভাবে প্রশ্নগুলো আমি আলোচনা করছি। শীতের শিশিরের জলে কি ভিজবে? হ্যাঁ, চালতা ফুল। চালতা ফুল আর ভিজবে না শিশিরের জলে? চালতা ফুল। লক্ষ্মী পেঁচা গান গাবে। এরপরে সোনার স্বপ্নের স্বাদ কোথায় ঝরে? পৃথিবীতে ঝরে। খেয়ানগরগুলো কোথায় এসে লেগেছে? চরের খুব কাছে। চালতা ফুল কিসের জলে ভিজবে? শিশিরের জলে। শিশিরের জলে কি ভিজবে? চালতা ফুল। সেই দিন এমার্ট কবিতায় কিসের কথা বলা হয়েছে? কোন পাখির কথা বলা হয়েছে? লক্ষ্মী পেঁচা। কি ছাই হয়ে গেছে? কবিতাটা যেহেতু পড়েছে, দেখো কি ছাই হয়ে গেছে? ব্যাবিলন আর ছাই হয়ে গেছে। ব্যাবিলন ছাই হয়ে আছে। তাহলে তুমি উত্তরটা কি লিখবে? কি ছাই হয়ে আছে? ব্যাবিলন। ব্যাবিলন ছাই আছে। বানান দিকে খেয়াল করবে, জ্ঞানমূলকে বানানগুলো যেন ভুল না হয়। প্রকৃতি কী নিয়ে চিরকাল প্রবহমান? প্রকৃতি কী নিয়ে চিরকাল প্রাণময় থাকে বা প্রবহমান থাকে? কী নিয়ে? সেটা তো এখন পড়েছো। যেমন ইয়ের মধ্যে আছে, তোমরা দেখবে। আমি উত্তরটা বলে দিচ্ছি। প্রকৃতি তার আপন রূপ রসগন্ধ নিয়ে চিরকাল প্রবহমান হয়ে থাকে বা প্রবহমান থাকে বা প্রাণময় থাকে। জীবন্ত দাস কিসের কবি? তোমাদের পরীক্ষাতে যদি জীবন্ত দাস কিসের কবি? প্রকৃতির কবি। জীবনানন্দ দাশের দৃষ্টিতে বাংলাদেশ কেমন? অনন্য রূপসী। প্রশ্ন যদি এটা বল, তখন তোটা লিখবে কি? অনন্য রূপসী। জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন? কবি পরিচিতির মধ্যে পড়েছ, বরিশাল শহরে। জীবনানন্দ দাশ প্রধানত কী কবি হিসেবে? সেটা কবি পরিচিতির মধ্যে পেয়েছ। আধুনিক জীবন সচেতনতার কবি হিসেবে, আধুনিক জীবন চেতনা কবি হিসেবে পরিচিত। লক্ষ্মীটির তরে কে গান গাবে? একটু আগে বলেছি কিন্তু। লক্ষ্মীটির তরে কে গান গাইবে? লক্ষ্মী পেঁচা। এশিরীয় ব্যাবিলন সভ্যতা এখন কি নয়? ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু নয়। প্রকৃতপক্ষে কিসের মৃত্যু আছে? মৃত্যুটা কিসের আছে? মানুষের মৃত্যু আছে, কিন্তু প্রকৃতির কোনো মৃত্যু নেই। ধূসর পাণ্ডুলিপি জীবন্ত দাশের কি জাতীয় গ্রন্থ? কাব্যগ্রন্থ। জীবন্ত দাশের মা কী ছিলেন? সেটাও কবি পরিচিতির মধ্যে পেয়েছ। জীবন্ত দাশের মা কী ছিলেন? স্বভাব কবি। তিনি ছিলেন স্বভাব কবি। এরপরে দেখো, প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার মৌলিক প্রাণ। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ রস গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না।
রূপ রসগন্ধ কখনোই প্রকৃতির মধ্যে হারিয়ে যায় না বা হারিয়ে ফেলবে না। তিনি যখন থাকবেন না তখনও প্রকৃতি তার অবনন্ত। এবং সেটা আমি আরও এর আগেও বলেছি তোমাদেরকে, যখন একটা মানুষ পৃথিবী থেকে চলে যায় তার জন্য কিছুই থেমে থাকে, সব কিছু প্রকৃতির নিয়মে চলে। এবং তিনি যখন থাকবেন না, কবি সেটা বলছে, তিনি যখন থাকবেন তখন প্রকৃতি তার অপুরন্ত ঐশ্বর্যনীয় মানুষের স্বপ্ন সাধ কল্পনাকে তৃপ্ত করে যাবে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, প্রত্যেক মানুষকে একসময় চলে যেতে হয়। কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৃষ্টি হয় যুগ যুগান্তের, তার কোনো শেষ নেই। আর সেই শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকে বা থাকবে অনন্তকাল ব্যাপী। কবির এই বোধের মধ্যে প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্ত হয়ে ফুটে উঠেছে, যেখানে লক্ষ্মী পেঁচাটির মমত্বের অনুভাবনা ধরা দিয়েছে অসাধারণ তাৎপর্যময় রূপে। মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। এশীয় ব্যাবিলন সভ্যতা তার জ্বলন্ত প্রমাণ। এশীয় ব্যাবিলন সভ্যতা ধ্বংস হওয়া ছাড়া সেখানে আর এখন কিছুই নেই। কিন্তু প্রকৃতি তার আপন রূপ রসগন্ধ নিয়ে চিরকাল প্রাণময় থাকে। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের আস্বাদ, মৃদুমন্ধ কোলাহলের আনন্দ, তার অন্তর্গত অপূর্ব সৌন্দর্য কখনোই শেষ হয় না। কবিতাটিতে জীবনানন্দ দাশ প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করেছেন। মূল বিষয় হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে কথাটা হচ্ছে প্রকৃতির নিয়মেই চলে। প্রকৃতি কখনো কেউ ধরে রাখতে পারে না। মানুষ পৃথিবী থেকে চলে গেলেও তার নিয়মে সে চলতে থাকে। সভ্যতা একদিকে যেমন ধ্বংস, অন্যদিকে ক্ষয়িষ্ণু হয়ে যায়, অন্যদিকে বিনির্মাণ চলে। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতি তার চিরকাল প্রকৃতি তার চিরকালের ব্যস্ততা নিয়ে চলে। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে মাঠে যে চঞ্চলতা সেটা চঞ্চলতায় থেকে যায়। চালতা ফুলে পরে শীতের শিশির, লক্ষ্মী পেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। খেয়া নৌকা চলে নদী নালাতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। খেয়া নৌকাগুলো তাদের কর্মযোগ্য তারা চালিয়ে যায়, ফলে মৃত্যুতে সব শেষ নয়। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের কোনো মৃত্যু নেই। মানুষের স্বপ্নেরও মরণ নেই, স্বপ্নের কখনো মরণ হয় না। তোমাদের সেই দিন এই মাঠ কবিতাটার সম্পূর্ণটা আমি ভালো করে বুঝিয়ে পড়েছি। তোমরা কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি, MCQগুলো শিখে আসবে। এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।